Okay, fine. Today, I am going to present my topic sterilization. And it is also important for your written, especially written. And some question is also important for your OSPE. Okay. The topics term বেশ difficult. It is very difficult topics for you and also for me. এই লেকচারটা তৈরি করতে আমার অনেক টাইম লেগেছে। গতবার যখন আমি যারা ওল্ড তাদেরকে পড়িয়েছিলাম, এটা আমার অনেক কষ্ট হয়েছে এই লেকচারটা তৈরি করতে, বাট তারপরও বেশ ডিফিকাল্ট, যেহেতু আমি যতটুকু পসিবল সহজ করে প্রেজেন্ট করা যায়, ইন দ্যাট ওয়েতে আই উইল প্রেজেন্ট টু ইউ। আচ্ছা, কিছু কিছু টার্ম স্টেরিলাইজেশন, তোমরা স্টেরিলাইজেশনটা কি মনে হয় বলো তো? মানে এটা কি, হোয়াট ডু ইউ মিন বাই স্টেরিলাইজেশন? আমরা তো মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করি, উই ডিল উইথ মাইক্রো অর্গানিজম। সো ইন দ্যাট সিচুয়েশন মানে এটা রিলেশন কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্টেরিলাইজেশন এন্ড মাইক্রো অর্গানিজম? ইজ দেয়ার এনি আইডিয়া স্টুডেন্টস? ইজ দেয়ার এনি আইডিয়া? তোমরা কি শুনতেছো? শুনতেছো? ডু ইউ হিয়ার মি? জি ম্যাম। Yes ma'am, শোনা যাচ্ছে। হচ্ছে না যে মাইক্রো অর্গানিজম, এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এটার সাথে কি স্টেরিলাইজেশনের রিলেশন আছে? তোমাদের কাছে কি মনে হয়? Yes, ma'am. কেন, মানে কেন, কি ধরনের বা কেন আমার দরকার স্টেরিলাইজেশনটা? হোয়াট ইজ দ্য Ma'am, এটা স্পোর সহ কিল করবে। স্পোর সহ কিল করবে? আচ্ছা, এটা তো মেডিকেল টার্ম, তোমরা মেডিকেল কথাবার্তা বললা, ঠিক না? মানে আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাসে কেন প্রয়োজন, আমার স্টেরিলাইজ করার কি দরকার প্র্যাকটিক্যালি? কোথায় কোথায় স্টেরিলাইজ করে থাকি আমরা? ধরো না ম্যাম, এটা স্প্রেড হবে মাইক্রোঅর্গানিজম গুলা, কন্টামিনেশন হবে। কোথায় ইউজ করবে মানে বলো তো? ল্যাব, আমরা কোথায় কোথায়, হসপিটালে কোথায় কোথায় স্টেরিলাইজেশন ইউজ করে? অপারেশন থিয়েটার, ওটি, আচ্ছা, অপারেশন থিয়েটার। আর নরমালি এই যে তোমরা যে হাঁটো, ফ্লোরে হাঁটতেছো, তোমরা যে হসপিটালে যে এখান থেকে ওই স্পেসে যাচ্ছো, তো আমাদের কি স্টেরিলাইজেশন দরকার নাই? ডিসইনফেকশন, এগুলো কিন্তু একটা টার্মে কিন্তু স্টেরিলাইজেশন তো রিলেটেড। সো তোমার যত শুধু ডাস্ট এগুলাকে রিমুভ করাই আমাদের পারপাস না। আমরা যেহেতু মেডিকেল হেলথ রিলেটেড এর সাথে রিলেটেড, সো এখানে যত অর্গানিজম আছে আমরা ধরেই নিব, আমরা যেহেতু হসপিটালে আছি, সো আমাদের এখানে অর্গানিজম কিন্তু অনেক ইনভ্যারিয়েবলি প্রেজেন্ট। সো ওই অর্গানিজম যাতে একজন থেকে পেশেন্ট টু ডক্টর, ডক্টর টু পেশেন্ট বা হেলথ ওয়ার্কার্স, এখানে যাতে ট্রান্সমিট না হয়, ট্রান্সমিট হয়ে ডিজিজ না হতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন এম। কথা বুঝতে পারতেছো? এটা হলো মেইন এম। আর সেকেন্ড হচ্ছে ল্যাবেও কিন্তু স্টেরিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট। তুমি যে অর্গানিজমটা ডায়াগনোসিস করতে চাও, সেটা যদি ডায়াগনোসিস হয়ে কন্টামিনেশন যদি হয়, অ্যানাদার অর্গানিজম হয়, সেটা কিন্তু আমাদের জন্য মানে এটা কখনোই এটা ভালো না। সো আমাদের স্পেসিফিক অর্গানিজম ডায়াগনোসিস করতে হবে, এন্ড ওই স্যাম্পলটা কন্টামিনেশন হওয়া যাবে না। তো বিভিন্ন পারপাস কিন্তু তাহলে আছে। স্টেরিলাইজেশন যে শুধু যে ডিজিজ প্রিভেন্ট করার জন্য ইম্পর্টেন্ট তা না। আমি যেহেতু মাইক্রোবায়োলজির, আমার দুইটা পারপাস থাকবে। একটা ল্যাবে যাতে স্যাম্পল যাতে কন্টামিনেশন না হয়, আমার একটা পারপাস থাকবে। আরেকটা হলো তোমরা যারা ক্লিনিশিয়ান হসপিটালে আছে, এই হসপিটালের এনভায়রনমেন্ট যাতে ঠিক থাকে, হসপিটালের ওটি বলো, ওয়ার্ড বলো, এগুলা কিন্তু ইনফেকশন কন্ট্রোল টিম আছে এই ইনফেকশন প্রিভেনশন করার জন্য। এই কন্ট্রোলের কাজগুলো কিভাবে ডিসইনফেকশন করতে হবে, কিভাবে ইনস্ট্রুমেন্ট গুলো তোমার স্টেরিলাইজ করতে হবে, তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো জানে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য কিছু টার্ম আছে, এখন প্রথমে তোমাদের পরিচিত হতে হবে, then we will start our main topics. First of all, decontamination.
কন্টামিনেশন হতে যাতে না পারে, বাবা কন্টামিনেশন হলো, সো এটাকে কিভাবে ডিকন্টামিনেট করব। একটা জিনিস ইনস্ট্রুমেন্ট কন্টামিনেট হতে পারে উইথ ডাস্ট, উইথ ইনভেডিং এজেন্ট, এটা দিয়ে যাতে কন্টামিনেশন হওয়ার পরে কিভাবে ডিকন্টামিনেট করব সেটাই হলো ডিকন্টামিনেশন। সো ডিকন্টামিনেশন হলো ইট ইজ দ্য প্রসেস ক্লিনিং অফ সয়েল ইনস্ট্রুমেন্ট। কখনো যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ ডিকন্টামিনেশন, সেটা ক্লিনিং, জাস্ট ক্লিন অফ সয়েল ইনস্ট্রুমেন্ট। কোন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হলো, যেমন ওটিতে, এটা ওটি করার পরে অবশ্যই দিস ইজ সয়েলড, ব্লাড থাকতে পারে, বোনস এর কন্টাক্ট থাকতে পারে, টিস্যুর কন্টাক্ট থাকতে পারে বিভিন্ন, সো এটাকে ক্লিন করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় ডিকন্টামিনেশন। তো প্রথমে আমাকে ইনস্ট্রুমেন্টটাকে কিভাবে ক্লিনিং করতে হবে, বাই ইউজিং অফ ওয়াটার এন্ড ডিটারজেন্ট। ডিটারজেন্টের মধ্যে এখানে সোপ হতে পারে, লিকুইড হতে পারে, বিভিন্ন ডিটারজেন্টের আমরা ডিটেলস করব। এই জিনিসগুলো ইউজ করে এটাকে ডিকন্টামিনেট করা হয়। সো decontamination is done by using of water, detergent and enzyme solution. Here enzyme separates blood, bone and tissue from that instrument. Okay, তাহলে এই জিনিসটা জেনে থাকলো decontamination. Contamination, if instrument becomes contaminated by soil or any other invading organism, it should be clean. First clean করতে হবে। যেমন ধর একটা ড্রেস যদি ডার্ট দিয়ে, আমরা কিন্তু জানি না এটাতে ইনভেডিং এজেন্ট আছে কিনা, একটা সিম্পল অ্যাপ্রন, তুমি এটা সয়েল দিয়েও হতে পারে, সয়েলিং অথবা কোনো ইনভেডিং এজেন্ট তুমি জানো না। সো ফার্স্ট আমরা কি করি, ক্লিন করি ওয়াটার এন্ড সোপ দিয়ে, এটাকে বলা হয় ডিকন্টামিনেশন। Then disinfection, this term is very important for your written and also for viva. Disinfection, this is the process that kills pathogenic microorganism but not spore by physical and chemical method. Disinfection হলো এমন একটা প্রসেস, এটা একটা প্রসেস, এই মেথডে কি করবে, প্যাথোজেনিক, তোমার ইনস্ট্রুমেন্ট বলো বা তোমার অ্যাপ্রন বলো অথবা তোমার যে কোনো আমাদের ওটি ড্রেস, এগুলাকে যে আমরা ডিসইনফেক্ট করি, প্যাথোজেনিক অর্গানিজম সাথে নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম প্রত্যেকটাকে কিল করবে, বাট নট স্পোর। এটাই হলো ইম্পর্টেন্ট, বাট নট স্পোর। আমি কিন্তু একটা বোল্ড লেটারে লিখেছি, যখনই দেখবা বোল্ড লেটার অথবা রেড মার্কিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। এখানে তোমরা মিস্টেক করো বেশি, এই কথাটাই লিখতে হবে, বাট নট স্পোর। কিভাবে করবো, বাই ডিফারেন্ট ফিজিক্যাল অর কেমিক্যাল মেথড। এই ডেফিনেশনটা ভালোভাবে জানতে হবে। Disinfectants, the agent which causes disinfection, that is called disinfectants. So it can destroy skin, so it is not used in skin. Any disinfectants, এগুলো হলো এমন কিছু সাবস্টেন্স যেটা যদি আমরা স্কিনে যদি ডিসইনফেকশন করতে চাই, এই টার্মটা মনে রাখবে, স্কিনে কখনো ডিসইনফেকশন করা যায় না। স্কিনে যদি করি, if we use disinfectant on skin, it will destroy skin, it is irritant to skin, so it is not applied in the skin. এটা শুধুমাত্র ডিসইনফেকশন গুলো ইউজ করা হয় ইন ল্যাব, ওটি, ফ্লোর, এগুলোকে ডিসইনফেকশন করতে ইউজ করা। সো লিখে রাখো, ডিসইনফেকশন ইজ রিলেটেড টু হসপিটাল, ওটি রুম, ল্যাব or instruments, not applied to the skin. এখানে so not used in skin বলতে বুঝাচ্ছি, it is not used in skin, applied not in the skin. apply যদি করো তাহলে skin, it destroy the epidermis layer of the skin. Okay, can I change slide? Can I change this slide? Yes, ma'am. Yes, ma'am. Okay, disinfection এখানে কিন্তু very very important দিয়ে রাখেন, হ্যাঁ? Okay, next, what is sterilization? আমাদের main
topics. This is the process of destruction or removal of all living microorganism. All living microorganism, both pathogenic and non-pathogenic, including spore. তাহলে আগের ডেফিনেশন থেকে এখানে একটু ডিফারেন্ট। এটা একটা প্রসেস অফ কিলিং অফ অল লিভিং অর্গানিজম। তুমি কিলিং লিখতে পারো, ডিস্ট্রাকশন লিখতে পারো, রিমুভ লিখতে পারো, এনি টার্ম। কিন্তু কিছু জিনিস তোমাকে এখানে মাস্ট মেনশন করতে হবে। এখানে অল লিভিং মাইক্রো অর্গানিজম, এটা প্যাথোজেনিক হতে পারে, ইট মে বি নন প্যাথোজেনিক। এটাও কিন্তু আমি প্রিভিয়াস স্লাইডে মেনশন করেছি, প্যাথোজেনিক or other organism, মানে আদার বলতে বুঝেছি নন প্যাথোজেনিক অর্গানিজম, including spore. So sterilization also kill spore, যেটা disinfection not kill the spore. কথা বুঝছো? So it is the basic difference between disinfection and sterilization. So sterilization, in case of sterilization, it kill all living microorganism, both pathogenic and non-pathogenic organism, including spore. That is very important. এখানে দেখো একটা মেইন জিনিস লেখা আছে, only applied on non-living or inanimate objects. Inanimate objects, এটা লিখে রাখো, that is very important. Non-living, কোন লাইভ পার্ট মানে হিউম্যান বিইং এ তুমি অ্যাপ্লাই করতে পারবা না, or inanimate objects, যে কোনো অবজেক্টস বা সারফেসে তুমি এটা ইউজ করতে, স্টেরিলাইজেশনটা ইউজ করতে পারো। সো ইট ইজ ইউজড ইন মেডিকেল অ্যান্ড ল্যাব প্র্যাকটিস। এই দুইটাই কিন্তু মেডিকেল অ্যান্ড ল্যাব প্র্যাকটিসে ইউজ করা হয়, মেডিকেল অ্যান্ড ল্যাব প্র্যাকটিস। Do you clear? Is there any question related to this? Students, তোমরা কি কোনো রেসপন্স করছো না কেন? Why not response with me? Yes, ma'am. Yes. আচ্ছা, এই কথাটা কিন্তু লিখে রাখো, হ্যাঁ। নন লিভিং অবজেক্টস আর ইনঅ্যানিমেট সাবজেক্টস ইউজড ইন মেডিকেল অ্যান্ড ল্যাব প্র্যাকটিস। ওকে, নেক্সট অ্যান্টিসেপসিস। তোমরা এতক্ষণ একটা ভাবতে পারো যে ম্যাডাম তো বললো শুধু মেডিকেল অথবা ল্যাব প্র্যাকটিস অথবা হসপিটাল রিলেটেড আমরা যেটাকেই জার্ম ফ্রি করব, জার্ম ফ্রি, দ্যাট মিনস হচ্ছে প্যাথোজেনিক নন প্যাথোজেনিক অর্গানিজম যদি শুধু কিল করে সেটাকে বলা হয় ডিসইনফেকশন, আর যদি সাথে ইনক্লুডিং স্পোরটাকে কিল করে দ্যাট ইজ স্টেরিলাইজেশন। এখন আমাদের হিউম্যান বিইং, আমাদের কোন একটা উন্ড হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই উন্ডটাকে দিয়ে সেপসিস হতে পারে আমাদের। তোমার অর্গানিজম ওইখানে সয়েলড হতে পারে, দেন অর্গানিজম গুলার ব্লাডে গিয়ে সেপসিস হতে পারে। ইন দ্যাট সিচুয়েশন আমাদেরকে অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে। সো হোয়াট ইজ অ্যান্টিসেপসিস? It is the procedure which inhibits or destroys microorganism in living tissue. তোমরা কিন্তু যেখানে আমি লিখে রাখি বোল্ড লেটার অথবা রেড মার্কিং, প্লিজ সেই অংশটাকে একটু আন্ডারলাইন করবেন, হ্যাঁ। সো প্লিজ আন্ডারলাইন the bold letter written word or the red marking word. So it is the procedure which inhibits করতে পারে or destroys microorganism in living tissue. That means human body, আমাদের হিউম্যান বডিতে যদি কোনো wound হয়, যদি ইনফেক্টেড হয় অথবা অ্যাক্সিডেন্টাল wound এনি, সেটাকে অ্যান্টিসেপটিক সেপসিস করা প্রয়োজন। এই প্রসেসটাকে বলতেছে অ্যান্টিসেপসিস। তো কিভাবে? ইট ইজ ইউজড অন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। কখন করি? স্পেশালি সার্জিক্যাল ইনসিশন, সার্জিক্যাল wound অথবা এনি wound, অ্যাক্সিডেন্টাল wound। কথা বুঝতে পারছেন? আপনার একটা যদি অ্যাক্সিডেন্টাল wound বাইরে দেখবা সয়েল দিয়ে কন্টামিনেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যান্টিসেপসিস ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা কি এক্সাম্পল হলো alcohol. 70% alcohol are used most commonly, and also we use chlorhexidine. Chlorhexidine, এই টার্মগুলো আমরা কেমিক্যাল এজেন্টের মধ্যে পড়বো, শুধু নামগুলো এখন লিখে রাখো।
What is antisepsis? In which cases antiseptic agents are used? It is used on living tissue or non-living tissue? Do you tell me antiseptic agents are used on living tissue or non-living tissue? Living tissue. tissue. হ্যাঁ, লিভিং টিস্যু। তো লিভিং টিস্যুর মধ্যে আছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। ওকে, দুইটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেওয়া আছে, 70% অ্যালকোহল এন্ড ক্লোরহেক্সিডিন। এখানে তোমাদের এই তিনটা কিন্তু আসে ডেফিনেশন। ডিসইনফেকশন, হোয়াট ইজ ডিসইনফেকশন, হোয়াট ইজ স্টেরিলাইজেশন, হোয়াট ইজ অ্যান্টিসেপসিস। তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন এন্ড অ্যান্টিসেপসিস। এই জিনিসটা কিন্তু বেসিক মনে রাখতে হবে। ডেফিনেশন, একদম ডেফিনেশন থেকে আপনারা কিন্তু বলবেন এটা হলো কিলিং করছে প্যাথোজেনিক এন্ড নন প্যাথোজেনিক অর্গানিজম ইনক্লুডিং স্পোর, আর এখানে অনলি কিল করছে মাইক্রো অর্গানিজম, নট স্পোর। আর এটা অ্যাপ্লাইড করবেন কোথায়? নন লিভিং টিস্যু ইন অ্যানিমেট অবজেক্টস। আর এটা অ্যাপ্লাইড করা হয় স্কিনস এন্ড মিউকাস মেমব্রেন। কিছু এক্সাম্পল দিতে হবে, অ্যালকোহল অথবা ক্লোরহেক্সিডিন। আর এখানে আমরা লটস অফ মেথড পড়বো, এখন স্টেপগুলো তোমরা দেখতে পাবা। সো এই জিনিসটা তোমরা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। ওকে, ডেফিনেশন থেকেই তোমরা কিন্তু ডিফারেন্সটা লিখে ফেলতে পারবে। নাও next question, what is the criteria of sterilization or disinfection? তুমি যেই এজেন্ট, যে মেথডটা দিয়ে স্টেরিলাইজ করবা অথবা ডিসইনফেকশন করবা, সেটার ক্রাইটেরিয়া তারা জানতে চাচ্ছে। হোয়াট ইজ দ্য আইডিয়াল স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন মেথড? কি কি তোমার গুণাবলী থাকতে হবে, কোয়ালিটি তার থাকতে হবে। নাম্বার 1, ফাস্ট র্যাপিড অ্যাকশন। আমরা কিন্তু লটস অফ মেথড পড়বো, এই সামনের স্লাইড গুলোতে দেখবে স্টেরিলাইজেশন। সো যে মেথডটা ইউজ করতে হবে আমাদের জানতে হবে দিস ইজ ফাস্ট, র্যাপিড অ্যাকশন থাকতে হবে। সেকেন্ড, গুড পেনেট্রেবিলিটি, যাতে ইজিলি পেনেট্রেশন হতে পারে ওই স্পোর অথবা আর ওই মাইক্রো অর্গানিজম, দ্যাট মাইক্রো অর্গানিজম শুড বি কিল্ড। কিল্ড হওয়ার জন্য আমাদের গুড পেনেট্রেবিলিটি থাকতে হবে। আমরা কিন্তু ডিফারেন্ট মেথডে দেখবা যে আমরা করব হিট মেথড, রেডিয়েশন মেথড। এগুলো যে হিটটা যদি ইজিলি পাসিং হতে পারে অথবা রেডিয়েশন যে ইজিলি পাসিং হতে পারে অথবা আর ডিফারেন্ট যে কেমিক্যাল এজেন্ট গুলো ইউজ করব সেটা যদি পেনেট্রেট হতে পারে, সেই জন্য একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি থাকতে হবে গুড পেনেট্রেবিলিটি। দেন হাইলি ইফেক্টিসিয়াস, মানে ইফেক্টিভ হলো, ভিতরে ঢোকার পরে হাইলি ইফেক্টিভ। It should be killed, the microorganism and spores should be killed. এটাকে বলা হয় highly efficacious. থার্ড আরেকটা জিনিস লিখেছিলাম, নাম্বার 4, non toxic. It is not toxic to human and not toxic to বা irritant to that instrument. Especially হচ্ছে non toxic to human. তুমি যখন অ্যাপ্লাই করবা যাতে হিউম্যানে যাতে এটা তেমন একটা টক্সিসিটি শো যাতে না করে। কাজ করার সময় তো তোমার গায়ে লাগতে পারে, ঠিক না? তোমার স্কিনে লাগতে পারে, বডিতে কন্টাক্টে আসতে পারে, তো সেটা যাতে নন টক্সিক যাতে থাকে। তারপরে ইম্পর্টেন্ট অ্যানাদার, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হলো ইজিলি মনিটরড। আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করব সেটা কি প্রপারলি ডিসইনফেক্টেড হলো কিনা বা প্রপারলি স্টেরিলাইজ হলো কিনা সেটা মনিটর করার জন্য কিছু পরীক্ষা করতে হয়। তো সেটি বললাম, ইজিলি মনিটর এই ব্যবস্থাটাও তোমার থাকতে হবে। জিজ্ঞেস করতে পারে কোনটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে র্যাপিড অ্যাকশন হতে হবে, গুড পেনেট্রেবিলিটি, হাইলি এফিকেসিয়াস, হাইলি ইফেক্টিভ, নন টক্সিক and easily monitored. এই পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। Do you complete? Do you complete? Students, do you complete this slide? Yes, ma'am. Acha, okay. Yes, Now ma'am. I think
my slide. Okay, হ্যাঁ। Yes, ma'am. This slide is very important for you. একটু সাজিয়ে লিখতে হবে। আমি একসাথে এত কিছু, এটা তো এত কিছু সাজিয়ে লিখি নাই। Classify different sterilization or disinfection method, এভাবে দিতে পারে। Classify sterilization method, কোশ্চেনটা লিখেন ক্লাসিফাই স্টেরিলাইজেশন মেথড। আমরা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে লিখব। কিভাবে লিখব দেখেন, স্লাইডটা ক্লিয়ার না তো, বাট তুমি মেথডটা লিখো। মেথডস অফ স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন, কথাটা টার্মটা লিখো। আমরা একটু ডিজাইন করে এভাবে চার্ট দিয়ে দেন লিখবো। হ্যাঁ, অন দ্য রাইট সাইড লিখো ফিজিক্যাল মেথড, অন দ্য লেফট সাইড কেমিক্যাল মেথড। আমি বলবো তোমরা লিখতে থাকবে। On the right physical, on the left chemical method. Physical মেথডটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করব। Physical method is divided into 3 পার্ট। এটাকে নাম্বার 1 হিট লিখেন, হরাইজন্টালি এটাকে ডিভাইড করুন। ফার্স্ট হিট, সেকেন্ড রেডিয়েশন। এই যে হিট, রেডিয়েশন and filtration, এটাকে হরাইজন্টালি ডিভাইড করেন। হরাইজন্টালি, ভার্টিক্যালি লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এটার মধ্যে অনেকগুলো টার্ম লিখবো। হ্যাঁ, তো ফিজিক্যাল মেথড ইজ ডিভাইডেড ইনটু 3 পার্ট: হিট মেথড, রেডিয়েশন এন্ড ফিল্ট্রেশন। এই মেথড গুলার তোমরা নামগুলোর সাথে খুব ভালো পরিচিত: হিট, রেডিয়েশন এন্ড ফিল্ট্রেশন। আচ্ছা, একটা জিনিস বলো তো, রেডিয়েশন ইউজ করে এমন একটা মুভি কোনো দেখছো তোমরা? রে ইউজ করে একদম কেটে ফেলবে, জাস্ট স্টুডেন্ট তোমরা কি আমার কথা বুঝতেছো? রেডিয়েশন ইউজ করে না ম্যাম, দেখি কোনো মুভি তোমরা কিছু দেখো না? তোমরা কি সারাদিন পড়াশোনা নিয়ে বিজি থাকো? শোনো, মুভি দেখলেও তোমরা লক্ষ্য করবে তোমাদের কাছে অনেক সময় মনে হতে পারে এই মেথড গুলো আসলে ইউজ করা হয় না, এটা জাস্ট আমাদেরকে মানে এনজয় দেওয়ার জন্য মুভিতে দেখানো। আসলে সবকিছু না, অনেক কিছু আছে, টেকনিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করা হয় যেটা আমরা রিয়েলিটি জানি না। অনেক মুভি আছে, কেন তোমরা ইয়েতে দেখো নাই? কি জানি বলে, ঋতিক রোশন আর ছিল কে, ঐশ্বরিয়া যে একটা মুভি করছিল, ওই মুভিটা দেখছো? ঋতিক রোশন এন্ড ঐশ্বরিয়া, তারা যে তোমার সম্ভবত কিছু একটা ডাকাতি বা ম্যাম, কিছু একটা, চুরি করার জন্য হ্যাঁ হ্যাঁ, চুরির মুভি ছিল। হ্যাঁ ধুম 2 মনে হয়, মেবি হতে পারে না। ধুম 2 তে দেখবা যে যে ডায়মন্ডটাতে চুরি করতে যায় রেডিয়েশন ইউজ করে না? তুমি যখনই তারা তোমার কি বলে এটা ডায়মন্ডটাকে নিতে চাবে, সবাই কিন্তু জানে না এটা যে বিভিন্ন ওয়েতে ডিরেকশনে যে রেডিয়েশন যে পাসিং হয়। তো যারা জানে তারা কিন্তু ওই অ্যাঙ্গেলে রিসার্চ করে তারা কিন্তু ওইভাবে স্টেপ গুলা তৈরি করেছে। এই মুভিটা কিন্তু একটা নকল, ইংলিশ মুভির একটা নকল। আমি কিন্তু ইংলিশ মুভিটাও দেখেছি, সেটাই বললাম। ওই ছবিতে কিন্তু রেডিয়েশন ইউজ করছে। ওইটা যদি রেডিয়েশনটা যদি হিউম্যান বডি দিয়ে পাসিং হয়, পুরো ডেথ হবে। কথা বুঝছেন? জাস্ট কাট করে ফেলবে। হিসাব নিকাশের ব্যাপার আছে, সেই জন্য বললাম অনেক কিছু আছে। তোমরা মুভি দেখো, লক্ষ্য করবা, দেখা যাবে যে তোমাদের সামনে ফিউচার অনেক কিছুই কাজে লাগবে। মানে কাজে লাগা না, জিনিসগুলো সম্পর্কে জানলা, একটা জানলা। ওকে, তা আমরা এটাকে ডিভাইড করলাম হিট, হিট, রেডিয়েশন এন্ড ফিল্ট্রেশন। তো প্রথমে আমরা হিটটাকে নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে লিখি। হিট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্ট। হিটটাকে হরাইজন্টালি ডিভাইড করো 2 পার্ট। একটা হলো ড্রাই হিট, লিখে ফেলো ড্রাই হিট, DRY, ড্রাই হিট। অ্যানাদার পার্টে লিখো লেফট, ময়েস্ট হিট। ড্রাই হিট, এখানে নো ওয়াটার ইজ ইউজড। ময়েস্ট হিট, ওয়াটার ইজ ইউজড। কথা বুঝতে পেরেছো? ড্রাই হিটের মধ্যে কিছু এক্সাম্পল আছে আমাদের। ড্রাই হিট নাম্বার 1, রেড হিট, লিখে ফেলেন টার্ম রেড হিট, RED, রেড, HEAT, রেড হিট, নাম্বার 1। নাম্বার 2,
ফ্লেমিং, আমরা যে মোমবাতি জ্বালাই না, যেটা বার্ন হয়, দ্যাট ইজ ফ্লেমিং। FLAMING, ফ্লেমিং। নাম্বার 3, ইনসিনারেশন, পোড়ানো। INCI, ইনসি, NERATION, incineration. INCINERATION, incineration. Number 4, hot air oven. Hot air oven. Hot air oven. Okay? আচ্ছা, এবার আসো নাও moist heat. moist heat এর মধ্যে মোস্ট কিছু কমনলি মেথড ইউজ করা হয়। তো moist heat কে সুন্দরভাবে ভার্টিক্যালি টেনে আপনারা হরাইজন্টালি কে 3টা ভাগে ভাগ করেন, বিলো 100 ডিগ্রি, at 100 ডিগ্রি and above 100 ডিগ্রি। এভাবে ভার্টিক্যালি টানো, টেনে আবার এটাকে হরাইজন্টালি ডিভাইড করো 3টা পার্টে, বিলো 100 ডিগ্রি, at 100 ডিগ্রি and above 100 ডিগ্রি। তো বিলো 100 ডিগ্রিতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা মেথড ইউজ করি, এটার নাম হলো পাস্টিউরাইজেশন। সো পাস্টিউরাইজেশনটার স্পেলিংটা লেখো PAS, পাস, TEU, পাস্টিউ, রাই, RIZATION, পাস্টিউরাইজেশন। ওকে, লিখতে পারছো? পাস্টিউরাইজেশন লিখেছো? আচ্ছা, at 100 ডিগ্রিতে আমরা 2টা এক্সাম্পল দিব। নাম্বার 1, বয়লিং, BOILING, বয়লিং। Another একটা এক্সাম্পল, নাম্বার 2, স্টিমিং, স্টিমিং, STEAMING, স্টিমিং। ওকে, নাও অ্যাভাব 100 ডিগ্রি একটা মেথড ইউজ করা হয়, অটোক্লেভ। অটো, AUTO, অটো, CLAVE, অটোক্লেভ, অটোক্লেভ। ওকে, নাও রেডিয়েশন। রেডিয়েশনে লিখো, সোজা ভার্টিক্যাল দিয়ে 2টা টান দাও, নন আয়োনাইজিং মেথড এন্ড আয়োনাইজিং মেথড। অথবা এভাবে সুন্দর করে ডিজাইন করে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। নন আয়োনাইজিং মেথড, একটা শুধু এক্সাম্পল, আলট্রাভায়োলেট রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, আলট্রাভায়োলেট, ULTRA, আলট্রাভায়োলেট রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশন। And another example হলো ionizing radiation, ionizing radiation। আচ্ছা, 3 নাম্বার তোমরা লিখেছো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের লটস অফ মেথড ইউজ করা হয়, আমরা এটা পরবর্তীতে জানবো। হ্যাঁ, ওকে। অন দ্য লেফটে কেমিক্যাল কিছু মেথড ইউজ করা হয়, সেটা লিখো। এটাকে 2টা ভাগে ভাগ করো, লিকুইড এন্ড গ্যাসিয়াস। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আয়োনাইজিং এর মধ্যে কিছু আছে? আয়োনাইজিং এর মধ্যে তেমন কিছু না, এখানে গামা রে, এক্স-রে পড়তে নিলে তখন এটা আমরা কিছু জিনিসপত্র লিখে রাখবো। হ্যাঁ, গামা রে লিখতে পারো, নো প্রবলেম। গামা রে, এক্স-রে, দিস আর হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, বাট আমরা ইউজুয়ালি গামা রেটা ইউজ করি, গামা রে। হ্যাঁ, আর ফিল্ট্রেশনের 4টা মেথড আছে, এটা আমরা ফিল্ট্রেশন যখন পড়বো তখন লিখবো। কেমিক্যালটা শুধু লিখে রাখো, লিকুইড এন্ড গ্যাসিয়াস। লিকুইডের মধ্যে কিছু কমনলি আছে, আমরা ইউজ করে থাকি। প্রথমত, ফার্স্ট অফ অল, অ্যালকোহল, তোমরা যেটা অলরেডি নাম জানো, অ্যালকোহল, 70% অ্যালকোহল। দেন অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ফেনল, PHENOL, ফেনল, ফেনল। ভিতরে লিখে রাখো লাইসল। তোমরা ফ্লোরে দেখো না, লাইসল দাও না, টিভিতে অ্যাড দেখো, লাইসল, ফ্লোর ডিসইনফেকশন ইউজ করতে লাইসল ইউজ করা হয়, টিভিতে অ্যাড দেওয়া হয়। তো ব্র্যাকেট, একটা জাস্ট ব্র্যাকেটে তোমাদের বোঝার জন্য কিন্তু লিখে রাখো লাইসল।
হ্যালোজেন। নেক্সট 4 নাম্বার হ্যালোজেন, HALOGEN, হ্যালোজেন। হ্যালোজেন কি পড়েছো তোমরা? কোথায় পড়ছো হ্যালোজেন? এত যে স্টাডি করে এখানে আসলা মেডিকেলে, কোথায় পড়লা হ্যালোজেন? ম্যাম কেমিস্ট্রিতে পড়েছি, ম্যাম কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে পড়ছিলাম। কেমিস্ট্রিতে কি কি ম্যাম জানি ইন্টার এক্সাম্পল সেকেন্ড দাও তো? ইয়ারে পড়ছি। হ্যাঁ ম্যাম ক্লোরিন, 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 ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ ব্রোমিন, তাহলে আয়োডিন। আমরা ক্লোরিন এন্ড আয়োডিন এই দুইটা ইউজ করে, এটা লিখে রাখো, ক্লোরিন এন্ড আয়োডিন হ্যালোজেনের মধ্যে, ক্লোরিন এন্ড আয়োডিন। দেখো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স আমার খুবই পছন্দের সাবজেক্ট তিনটা। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ খুবই পছন্দ করতাম। তার মধ্যে আবার ফিজিক্স মানে এটা চিন্তা ভাবনার থিঙ্কিংটা অনেক বাড়ায় দেয় ফিজিক্সটা। আর থার্ড কেমিস্ট্রি। তিনটা সাবজেক্ট আমার খুব পছন্দের ছিল। ওয়ান্স এ টাইম আই লাইক ইট ভেরি মাচ। আমি বাংলা পড়তামই না। তো নেক্সট দেখো আমরা কি লিখেছি, হেভি মেটালস। হেভি মেটালস, HEAVY, হেভি মেটালস। লাস্ট অফ অল ডাইস, DYES, ডাইস। এগুলো হচ্ছে লিকুইড কেমিক্যাল কম্পোনেন্ট। এন্ড সেকেন্ড দেখো গ্যাসিয়াস। গ্যাস ফর্মে আমরা কিছু কেমিক্যাল ইউজ করে থাকি। ফর্মালডিহাইড গ্যাস, ফিউমিগেশন। ফর্মালডিহাইড, FORMAL, ফর্মালডিহাইড, DEHYDE, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড গ্যাস, GAS, গ্যাস ফিউমিগেশন। শুধু ফর্মালডিহাইড গ্যাস লিখো তাহলেই হবে। সেকেন্ড ইথিলিন অক্সাইড, ETHYLENE, ইথিলিন, OXIDE, ইথিলিন অক্সাইড। লাস্ট অফ অল প্লাজমা গ্যাস, প্লাজমা গ্যাস, প্লাজমা গ্যাস। ডু ইউ কমপ্লিট? এটা আপনারা Yes, ma'am. ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন। আর ভাইবাতে জাস্ট ইউজুয়ালি নেম গুলো জিজ্ঞেস করে, তখন ফার্স্ট বলবো যে ম্যাডাম এটা দুইটা মেথড, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল। ফিজিক্যাল যেই প্রথমে কিন্তু ভাগগুলো আগে ডিভাইড করে বলতে হবে, হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। তারপরে হয়তো তোমার কোনো ম্যাডাম হিটে চলে যেতে চাবে অথবা রেডিয়েশন অথবা ফিল্ট্রেশন কোনোটা সম্পর্কে জিজ্ঞেস করবে, কথা বুঝছো? অথবা লিকুইড যখন বলবা, লিকুইড যদি কিছু বলতে নাও তোমাদেরকে ওই টপিকসটা নিয়ে জিজ্ঞেস করতে হবে। বাট প্রথমে আপনাদের মেইন পার্টটাকে আগে বলতে হবে, দেন গো টু ইনটু ইনার সাইড, কথা বুঝছেন? প্রথমে ফার্স্টে ইনারের কথাগুলো এগুলা বলবেন না, সুন্দর উপর থেকে নিচে বলবেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন এন্ড অলসো ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। আসে আপনাদের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, তোমরা কি রেড হিট কখনো দেখছো? রেড হিট তোমাদের আশপাশে এনভায়রনমেন্টে কখনো রেড হিট দেখছো কখনো? ইয়েস ম্যাম। কোথায় দেখছো বলো তো? ম্যাম ল্যাবে দেখেছি, ওই যে ল্যাবে তো প্লাটিনাম যারা এয়ারলুক। ল্যাবে কাজ করছো তারা। আচ্ছা ল্যাব ছাড়া এনভায়রনমেন্টে তোমরা যে কমিউনিটি থাকো, সোসাইটিতে থাকো, রেড হিটের কোনো একটা এক্সাম্পল ম্যাম যদি কামাররা ইউজ করে। কামার, বলো। কামার দোকানে ইউজ করা হয়। এই যে কামার, ভেরি গুড। কে বলছে প্রথম? কামারের দোকানে ইউজ করে। কে বলেছে এটা? তোর নাম কি? ম্যাম জারিন। হ্যাঁ ওকে, ভেরি গুড। এই জিনিসটাই কিন্তু আমি জানতে চাচ্ছি। আমি হঠাৎ পড়াতে সময় এটা মনে হলো, আরে রেড হিট তো ওইখানেও ইউজ করা হয়। আমার স্টুডেন্ট গুলো তো সবই দেখে, কিন্তু চোখ হয়তো, চোখটা যদি না খুলে রাখে তাহলে তোমরা বুঝবাই না ওইটা যে রেড হিট, ঠিক না? এই জিনিসগুলো মনে রাখতে হবে, এইভাবে দেখে দেখে এনভায়রনমেন্টের সাথে সাথে কিন্তু তোমাকে কোরিলেট করতে হবে। এই যে যেমন আমি একটা মুভির এক্সাম্পল দিলাম, রেডিয়েশন, সামনে একটা মুভি দেখলে তোমরা কিন্তু খেয়াল করবে আসলে আসলে তো এটা তো ঠিকই। হ্যাঁ ওকে। ফিল্ট্রেশন, এই মেথডে ইউজ করা। আমরা কি ফিল্ট্রেশন ইউজ করি? তোমার কাছে কি মনে হয় ফিল্ট্রেশন ইউজ করি আমরা? ইয়েস ম্যাম, প্র্যাকটিস? ইয়েস ম্যাম। হ্যাঁ কোথায় কোথায় ইউজ করি বলো তো? ম্যাম আমাদের ঘরেই ফিল্টার ইউজ করি, ওয়াটার। তাহলে ঘরেও জি জি। বলো, ল্যাবেও বলো, আমরা যেখানেই থাকি আমরা কিন্তু ফিল্ট্রেশনের মাধ্যমে ওয়াটার পিউরিফাই করা হয়। এটা কমনলি আমরা ইউজ করে থাকি। আরো কিছু জিনিস যেটা তোমরা বলতেছি, কেমিক্যাল এজেন্টের মধ্যে কি কি আমরা ইউজ করে থাকি কমনলি? এখানে অ্যালকোহল তো করোই, ঠিক না?
কিছুক্ষণ আগে বললাম ফেনল, লাইসোল, যেটা তোমরা ফ্লোর ডিসইনফেকশন ইউজ করা হয়। হ্যালোজেন করো না? ক্লোরিন, আয়োডিন, আয়োডিনও কিন্তু ইউজ করা হয়। ওকে, আর এখানে গ্যাস। আচ্ছা, ওকে, আসো এখন আমাদের মেইন প্রত্যেকটা জিনিসের কি কি জানতে হবে আমি তোমাদেরকে বলে দেই। এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট আমাদের যে ফাংশন আর এক্সাম্পল জানতে হবে, কোথায় ইউজ করি, কোথায়, এটা হলো তোমাদের মেইন টার্গেট, মনে রাখতে হবে। এটার মেকানিজমটা কি, যেটা ইম্পর্টেন্ট সেটার মেকানিজম আমি বলে দিব। আর প্রত্যেকটার ইন এভরি সিচুয়েশন তোমাকে জানতে হবে আমরা কোথায় ইউজ করি, আমাদের ল্যাবে নাকি আমাদের ওটিতে, না কোথায় ইউজ করি, এই সিচুয়েশন গুলা জানতে হবে। এই সিচুয়েশনের জন্যই তোমাদের এই স্টেরিলাইজেশনটা ইম্পর্টেন্ট। নাও আসো ড্রাই হিট থেকে আমরা ইউজ করি, যে এই ফিজিক্যাল মেথডের মধ্যে প্রথমে হিটের মধ্যে আমরা ড্রাই হিটটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, তো ড্রাই হিট, আজকের পার্টটা হলো ড্রাই হিট। দেখো ছবির মধ্যে আমি কি বলছি, রেড হিট। প্রথমে আমরা ড্রাই হিট, তার মধ্যে আমাদের 1 নাম্বার জিনিস হলো রেড হিট। রেড হিটটা কেন এটাকে বলা হয়, ম্যাটেরিয়ালস আর হেল্ড ইন দ্য ফ্লেম অফ এ বুনসেন বার্নার till they become red hot। যে ম্যাটেরিয়ালসটা তুমি স্টেরিলাইজ করবা সেই ম্যাটেরিয়ালটা বুনসেন বার্নার, মানে দিস ইজ বুনসেন বার্নার, দিস ইজ বুনসেন মেটাল, উপরে দেখো ফ্লেম জ্বলতেছে। হ্যাঁ, আর এখানে অ্যানাদার হ্যান্ডে তোমার মাইক্রোবায়োলজিস্ট কি কাজ করতেছে, এটা হলো একটা কি বলতো, এটা কিন্তু আমরা স্টেনিং এ দেখিয়েছিলাম। আমি এই জিনিসটা, এটা কি বলতো, স্টেনিং এ এই পার্টটা দেখিয়েছিলাম। আমরা স্যাম্পল নিতে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি, এটা কি বলতো? ম্যাম প্লাটিনাম এয়ারলুক। আচ্ছা, এটা প্লাটিনাম মুখে বলা হয়, বাট দিস ইজ নট প্লাটিনাম, দিস ইজ ওয়ারলুপ বলবা। হ্যাঁ, ওয়ারলুপ, ওয়ারলুপ, বাট প্লাটিনাম তো অনেক দামি, মেটালিক, দিস ইজ মেটালিক টাইপ, এটাকে বলা হয় ওয়ারলুপ। একটা ওয়ান পার্ট থাকে হ্যান্ড, অ্যানাদার পার্ট একটা রাউন্ড থাকে, এই রাউন্ড পার্টটা দিয়ে স্যাম্পল নিতে হয়। বাট তুমি একটা কোনো স্যাম্পল নেওয়ার আগে যদি স্টেরিলাইজ না করো, এনভায়রনমেন্টাল কন্টামিনেশন ওই স্যাম্পলটাতে হয়ে যাবে। স্যাম্পলটাকে নেওয়ার পূর্বে ফার্স্ট তোমাকে স্টেরিলাইজ করতে হবে বাই রেড হিট। সেটাই বললাম, দেখো ওরা কিন্তু এই যে টিপ অফ দ্য পার্ট, যে রাউন্ড পার্টটা তোমার ফ্লেমের মধ্যে ধরে রাখছে ফিউ সেকেন্ড, কতক্ষণ পর্যন্ত বলতো, টিল দে বিকাম রেড হট, যতক্ষণ পর্যন্ত এটা একদম উত্তপ্ত রেড না হবে। একটা যখন রেড হবে অ্যারাউন্ড 300 ডিগ্রি টেম্পারেচার উপরে উঠে যায়, দ্যাট ইজ রেড হিট। সো এটি ইম্পর্টেন্ট। আমরা কোন কোন ম্যাটেরিয়াল রেড হিট কে স্টেরিলাইজ করি, নাম্বার 1 লিখে রাখো ইউজের মধ্যে, ইনঅকুলেটিং ওয়ার্স অর লুপস, এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ছবিতে আমি দেখালাম। সেকেন্ড, টিপ অফ দ্য ফোরসেপ, ফোরসেপ ইউজ করার পরে টিপটা কিন্তু আমরা ইউজ করি ওটিতে, দেখবা। নিডলস ইউজ করার পরে কিন্তু নিডলটাকে ডিসইনফেকশন করতে এই ড্রাই হিট ইউজ করা হয়। এটা কিভাবে করবে জিজ্ঞেস করে যে ম্যাডাম ম্যাটেরিয়ালটাকে আমরা ফ্লেমিং এ পাস করব, ফ্লেমিং এ ধরে রাখবো, হেল্ড ইন দ্য ফ্লেম, এটা ফ্লেমে ধরা বলা হয়। পাসিং হলো 3-4 বার যদি পাসিং, ওটাকে বলা, এটাকে বলা হেল্ড। আপনি ফিউ সেকেন্ড ধরে রাখবেন, কতক্ষণ, till they become red hot, ম্যাডাম যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালসটা রেড না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফ্লেমিং এর মধ্যে এটাকে ধরে রাখবো, দিস ইজ রেড হিট। এটা কিন্তু জিজ্ঞেস করে তোমাদের, একটা জিজ্ঞেস করে ইউজ, আমি কিন্তু প্রত্যেকটার ইউজ জানতে চাবো। আমরা সাথে জানবো যে রেড হিটে মানে কি, এটা কেন রেড হিট বলা হয়েছে, ঘটনা একই, এই কথাটাকেই বলবেন যে ম্যাডাম ফ্লেমিং এর মধ্যে আমরা ম্যাটেরিয়ালসটাকে ধরে রাখবো, মানে উই আর হেল্ড দ্য ম্যাটেরিয়ালস ইন দ্য ফ্লেম অফ এ বুনসেন বার্নার, কতক্ষণ পর্যন্ত, কেন এটাকে রেড বলা, বিকজ আনটিল, যতক্ষণ পর্যন্ত দে বিকাম রেড হট, যতক্ষণ পর্যন্ত রেড হট না হবে ততক্ষণ পর্যন্ত এই ম্যাটেরিয়ালসটাকে ফ্লেমের মধ্যে ধরে রাখতে হবে। ঠিক এভাবে ফিউ সেকেন্ড উনি ধরে রাখে, এটা যখন রেড হয়ে যাবে আমি বুঝবো দিস ইট বিকামস স্টেরিলাইজ, তখন তিনি স্যাম্পলটা নিতে পারবে। একটু ঠান্ডা করে নিতে হয়, কথা বুঝতে পারছো? একটা স্যাম্পল নিবা তুমি ওয়ারলুপ দিয়ে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এটা তো অলরেডি এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হতে পারে, নেওয়ার পূর্বে আমাকে স্টেরিলাইজ করতে হবে, কিভাবে, বাই রেড হিট ইন অকুলেটিং ওয়ার্স অর লুপস,
এটা কিন্তু আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ইউজ করি। প্রত্যেকটা ইউজে জানতে হবে আপনার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কোনটা ইউজ করেন। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এন্ড অলসো ইন দ্য টিপ অফ দ্য ফোরসেপস এন্ড নিডলস। নিডলস এর যে মাথাটা আপনারা পেশেন্টকে ইনজেক্ট করেন, ওই অংশটা ইউজ করার পরে রেড হিট দিয়ে ডিসইনফেক্ট করতে হয়। ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? এনি কোশ্চেন? Yes, ma'am. ওকে। ড্রাই Yes, হিট, ma'am. হ্যাঁ ড্রাই হিট খেয়াল করছো? এখানে কিন্তু ওয়াটার ইউজ করা হয়নি, সেই জন্য বলা হয়েছে দিস ইজ ড্রাই হিট। অ্যানাদার এক্সাম্পল অফ ড্রাই হিট, ফ্লেমিং। আমরা কিন্তু মেনশন করেছি ফ্লেমিং। দেখো এটা কি? বুনসেন বার্নার। দিস ইজ অ্যানাদার বুনসেন বার্নার। এখানে কিন্তু আমাদের মোমবাতির মতো এরকম কিন্তু জ্বলতে থাকে, হ্যাঁ জ্বলা। এটাও কিন্তু ওয়ার লুপ। ওয়ার লুপ, একটা হ্যান্ডে ওয়ার লুপ। হ্যাঁ, অ্যানাদার হ্যান্ডে দেখেছো এটা কি বলতো? দিস ইজ, এই দুইটা কি? এই দুইটা কি? প্লিজ ফোকাস দ্য পয়েন্টার। এই জিনিসটা কি? এটা কি? এটা Test tube, ma'am. টেস্ট Test টিউব। tube. তোমরা কেন বলতেছো না? আমি এটাই তো জানতে চাই। দিস ইজ টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে আমরা মিডিয়া রাখি, লিকুইড মিডিয়া এন্ড সেমি সলিড মিডিয়া। আমরা কিন্তু রিসেন্টলি আমি কালচার মিডিয়া পড়িয়েছিলাম, সেখানে বলছি না লিকুইড কন্টেনিং মিডিয়া গুলো টেস্ট টিউবে রাখতে হবে। সেমি সলিড মিডিয়া দ্যাট ইজ অলসো কেপ্ট ইন দ্য টেস্ট টিউব। সো এখানে দেখো কি জিনিসগুলো ইউজ করলাম। ম্যাটেরিয়ালস আর পাস্ট, এই কথাটা লিখে রাখেন, থ্রু দ্য ফ্লেম অফ এ বুনসেন বার্নার। কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালস গুলা আপনার ফ্ল্যামিং এর মধ্যে দিয়ে 3 থেকে 4 বার পাসিং করবেন। দিলা ফিউ সেকেন্ড, আবার উঠে নিলা, আবার দিলা, আবার উঠে নিলা, রিমুভ করলা। এটাকে বলা হয় ম্যাটেরিয়ালস আর পাস্ট থ্রু দ্য ফ্লেম, মানে একবারে ধরে রাখবা না। রেড হিটে বলেছি দিস আর হেল্ড ইন দ্য ফ্লেম, ধরে রাখতে হয়, এই জন্য এটা রেড হট হয়। এখানে হলো জাস্ট পাসিং করা হয়। বুঝতে পারছো? ফ্লেমিং এর মধ্যে দিয়ে পাসিং 3 to 4 টাইমস পাসিং করা হয় উইদাউট অ্যালাউইং দ্যাম টু বিকাম রেড হট। রেড হটে টার্ন করা যাবে না। তুমি যদি 300 ডিগ্রিতে নিয়ে যাও, টেস্ট টিউব তো তোমার এটা ভেঙে যাবে, ব্রোকেন হয়ে যাবে। সো এটাকে নেওয়া যাবে না। কথা বুঝছো তো? কোন কোন জিনিসগুলো আমরা ফ্লেমিং এর মাধ্যমে ডিসইনফেক্ট করি? নাম্বার 1, গ্লাস স্লাইডস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায় ইউজ করি গ্লাস স্লাইডটা বলো তো? গ্লাস স্লাইড আমি কিন্তু মনে হয় পড়িয়েছি। Staining use করি। হ্যাঁ, স্টেনিং লিখে রাখেন, ভিতরে ব্র্যাকেটে লিখে রাখেন গ্লাস স্লাইড। স্টেনিং এর একটা জিনিস গ্লাস স্লাইড, এটা আপনার ফ্লেমিং এ স্টেরিলাইজ করতে হয়। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, মাউথস অফ কালচার টিউব। মাউথস অফ কালচার টিউব, এই যে কালচার টিউবে আমি যখন স্যাম্পল ইনঅকুলেট করব, ভিতরে ঢুকাবো, ঢুকানোর আগে আমাকে টিউবের মুখ, এই যে মাউথস অফ দা কালচার টিউব, এটা এই ফ্লেমের মধ্যে দিয়ে 3-4 বার পাসিং করতে হবে। কথা বুঝতে পেরেছো? এটা না করলে হবে না, তাহলে তোমার ডিকন্টামিনেশন হয়ে যাবে। নাম্বার 1 গ্লাস স্লাইড, নাম্বার 2 মাউথস অফ কালচার টিউব। এই দুইটা আমাদের মাইক্রোবায়োলজিতে খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার একটা ইম্পর্টেন্ট বলছি স্কালপেলস। ব্লেড আছে না, ব্লেড, স্কালপেল ব্লেড, ব্লেড ইউজ করে ওই ব্লেডটা তুমি ফ্লেমিং এর মধ্যে দিয়ে পাসিং করে ওই ব্লেডটা ইউজ করতে পারো। কখনো যদি মনে হয় ব্লেড ইউজ করার প্রয়োজন হয়, ইন দ্যাট সিচুয়েশন ফ্লেমিং এর মধ্যে দিয়ে পাসিং করে ব্লেড ইউজ করা হয়, স্কালপেলস ব্লেড। এখানে কখনো টেম্পারেচার তুমি রেড হটে টার্ন করতে পারবা না। গ্লাস স্লাইড তুমি যদি ধরে রাখো পুরো ভেঙে যাবে। সো জাস্ট পাসিং করতে হয়। Materials are passed through the flame of a Bunsen burner without allowing them to become red hot. কি কি? গ্লাস স্লাইড এন্ড মাউথ অফ কালচার টিউব। এটা 1, 2 এই দুইটা মাইক্রোবায়োলজিতে লিখে রাখো, এই দুইটা মাইক্রোবায়োলজি ল্যাবে। আর 3 নাম্বার হচ্ছে স্কালপেলস। ডু ইউ কমপ্লিট? স্টুডেন্টস কমপ্লিট দিস স্লাইড? Yes, ma'am. Okay. Now hot air oven, that is important for you. হট এয়ার ওভেন ব্র্যাকেটে লিখে রাখেন,
প্রেজেন্ট ইন আওয়ার ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাবে। এটা আমাদের ল্যাবে আছে, হট এয়ার ওভেন। আপনারা কিন্তু যখন আসবেন ইনশাল্লাহ, যারা নিউ কামার তারা কিন্তু দেখে নিবেন হট এয়ার ওভেন আছে কিনা, কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো আছে আমাদের এগুলো দেখতে হবে। আসো, হট এয়ার ওভেন, ওয়াইডলি ইউজড মেথড। আচ্ছা, হট এয়ার ওভেন আমি তো তোমাদেরকে বলি প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে কম্পেয়ার করতে। সো হট এয়ার ওভেন নামটাই বলে দিচ্ছে একটা জিনিস, এটা কিসের সাথে আমরা কম্পেয়ার করতে পারি বলো তো? এই হট এয়ার ওভেনের সাথে। মাইক্রোওয়েভ ওভেন। সো আমরা we can also compare it with ওভেনের সাথে আমরা ইউজ করতে পারি না, কম্পেয়ার করতে পারি। আমরা ওভেন দিয়ে কি করি? কেক, বিস্কিট এগুলো তৈরি করা হয়। তো প্রথমে কি খেয়াল করছো কেক তৈরি করার আগে ওইটার মধ্যে একটা একটা চেম্বার থাকে, একটা ফিক্স, ধরো তুমি একটা কেক তৈরি করতে হলে কি 160 ডিগ্রি টেম্পারেচার দিতে হয়, সেট করতে হয়, তারপরে আধা ঘন্টা টাইম সেট করতে হয়। সাথে সাথে কি টেম্পারেচারটা উঠে? সাথে সাথে কিন্তু টেম্পারেচার উঠে না, দেখা যাবে 10 মিনিট পরে গিয়ে টেম্পারেচারটা তোমার উঠে। এরপরে তুমি আধা ঘন্টা দেওয়ার পরে যখন তোমাকে অ্যালার্ম দিবে তখন এটা তুমি ডোরটা খুলে দেখো যে তোমার কেকটা হয়েছে কিনা। এটাই তো দেখো, ঘটনা কিন্তু সেম। আমরা ল্যাবে এটাকে বলি হট এয়ার ওভেন, জাস্ট একটু ডেকোরেশন, এটার একটু সিস্টেমটা একটু চেঞ্জ করা হয়েছে, আর বাসায় ইউজের করার জন্য ওভেনটা একটু অ্যানাদার ওয়ে। তাহলে এটা আমরা লিখো, হোয়াট ইজ হট এয়ার ওভেন? বলাই আছে ইলেকট্রিক্যালি হিটেড থার্মোস্টেট কন্ট্রোল চেম্বার। সো ইট ইজ একটা চেম্বার, চেম্বার প্রথমে হবে যেটা কি ইলেকট্রিক্যালি হিটেড। কথাটা লিখে রাখো, ইলেকট্রিক্যালি হিটেড। তাহলে একটা ফিক্সড একটা টেম্পারেচারে দেওয়া হয়, থার্মোস্টেট কন্ট্রোল, খুবই কন্ট্রোল কিন্তু এই টেম্পারেচারটা, ইলেকট্রিক্যালি হিটেড থার্মোস্টেট কন্ট্রোল চেম্বার। যেখানে আমি বলছি এটা ড্রাই হিটের একটা এক্সাম্পল, এখানে ওয়াটার ইজ নট ইউজড, সো এই জন্য এটাকে বলা হয় ড্রাই হিট। হট এয়ার মানে এয়ারটাকে হিট করে আমরা কিন্তু স্টেরিলাইজ করব, এখানে কিন্তু ওয়াটার ইজ নট ইউজড। ভিতরে লিখে রাখো হট এয়ার ওভেন কোনটাকে ইউজ করতেছেন? এয়ারটাকে আপনি হিট করছেন, হিট করে স্টেরিলাইজ করছেন, সেক্ষেত্রে ওয়াটার ইজ নট ইউজড। ভিতরে লিখে রাখেন ব্র্যাকেটে, এটা হচ্ছে আমাদের নিজস্ব কথাবার্তা, ওয়াটার ইজ নট ইউজড। এই জন্য এটাকে বলা হয় দিস ইজ কল্ড ড্রাই হিট। একটা টেম্পারেচার এন্ড টাইম, হয়তো কখনো তোমাদের একটা শর্ট নোট দিতে পারে, এই টেম্পারেচার এন্ড টাইম শুড বি মেনশন, লিখে রাখো। যত বেশি টেম্পারেচার হবে তত বেশি ডিউরেশনটা তত কমে যাবে, ইনভার্স। প্রথমে টেম্পারেচার গুলা লিখো 160, 170, 180, তারপরে যদি 160 অ্যাড করি 60 মিনিট মানে 1 আওয়ার, 170 তে যদি অ্যাড করি তাহলে 40 মিনিট, 180 যদি আমরা দিয়ে দেই টাইমটা আরো কমে যাবে 30 মিনিট। সো জাস্ট লাইক একটা ওভেন, ওভেনের মতো দিস ইজ এ চেম্বার in which fixed temperature and fixed times are set, and it is thermostat, it is controlled, well controlled, thermostatically it is controlled, fixed থাকে, the time and temperature should be mentioned. Can I change this slide? Can I change? Yes, ma'am. Okay, fine. তাহলে প্রত্যেকটার এক্সাম্পল জানতে হবে। হট এয়ার কেন ইউজ করব, ওয়াই ইউজ অফ হট এয়ার ওভেন। এখানে যে পয়েন্ট গুলো লিখেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, লিখে ফেলেন একদম। গ্লাস ওয়্যার মানে গ্লাসের তৈরি যত আমাদের ল্যাবের ইনস্ট্রুমেন্ট আছে, তোমরা ল্যাবে গেলে দেখবা গ্লাসের তৈরি যত ইনস্ট্রুমেন্ট আছে, ইচ এন্ড এভরিথিং উইল বি স্টেরিলাইজড বাই হট এয়ার ওভেন। কি কি লিখছি ফার্স্ট দেখো, সিরিঞ্জ, গ্লাসের তৈরি কিন্তু সিরিঞ্জ থাকে। প্যাট্রি ডিশ, প্যাট্রি ডিশ কি দেখেছো রিসেন্টলি? কোথায় দেখছো নিউ কামার বলো তো প্যাট্রি ডিশ? আমি কোন লেকচার পড়াতে তোমাদেরকে পড়াইছি এটা প্যাট্রি ডিশ? Ma'am, যারা নিউ culture কামার, media. হ্যাঁ কালচার মিডিয়া। কোন মিডিয়া, সলিড, লিকুইড না সেমি সলিড? প্যাট্রি ডিশটা তৈরি করতে লাগে সলিড।
হ্যাঁ, সলিড মিডিয়া মানে এগার কন্টেনিং মিডিয়া যেগুলা, সেগুলা তৈরি করতে পেট্রি ডিশটা প্রয়োজন হয়। তাহলে পেট্রি ডিশ তোমরা কিন্তু অলরেডি একটা দেখে ফেলেছো। সেকেন্ড দেখো টেস্ট টিউব, তোমাদেরকে দেখালাম কাচের, টেস্ট টিউব হলো কাচের, সেই জন্য ফ্লাস্ক এটাও কিন্তু কাচের, ল্যাবে দেখবে ফ্লাস্ক আছে আমাদের কাচের বিকার। পিপেট এগুলা কিন্তু তোমরা এইচএসসি তেও দেখছো, কিন্তু পিপেট কাচের তৈরি, পিপেট এটসেট্রা, দিস আর গ্লাসওয়্যার, it should be sterilized by the hot air oven. তাহলে মনে রাখবা any type of glassware, glass made things, these are sterilized by hot air oven, ভিতরে লেখা রাখেন। সেকেন্ড পাউডার কন্টেনিং জিনিস যেগুলা থাকবে, পেপার র্যাপড আর্টিকেলস, কিছু জিনিস আছে আমরা র্যাপড করে পেপার দিয়ে মানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপিং করে সেটাকে আমরা স্টেরিলাইজ করে থাকি। কি কি? অয়েল, গ্রিস, জেলি, পাউডার এন্ড সোয়াব স্টিক। তোমরা যে স্যাম্পল কালেকশন করতে অনেক সময় সোয়াব স্টিক প্রয়োজন হয়, সোয়াব স্টিক কটন বাড থাকে, ওই যে সোয়াব স্টিক কি জাস্ট লাইক আওয়ার কটন বাড না? সোয়াব স্টিক দেখছো? Yes, আচ্ছা, ma'am. সোয়াব স্টিক আমি Yes, তোমাদেরকে ma'am. একটা সোয়াব Cotton স্টিক bud. দেখো, যেমন ধরো এখন করোনা সিচুয়েশনে নাসোফারিনজিয়াল সোয়াব না, হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়ান টাইপ অফ সোয়াব স্টিক। এইরকমই আমি তোমাদেরকে বোঝাচ্ছি সোয়াব স্টিক, যেখানে একটা কটন থাকে। তো কটনটা তোমার ময়েস্ট হিট দিয়ে করা যাবে না, ভিজে গেলে তো এটা তোমার জার্ম দিয়ে, ইনফেক্টিভ এজেন্ট দিয়ে এটা কন্টামিনেশন হয়ে যাবে। সো তোমাকে ড্রাই হিট ইউজ করতে হবে। ড্রাই হিটের মধ্যে হট এয়ার ওভেনটা ইউজ করা হয়। এই কথাটা খুব আন্ডারলাইন করে রাখেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পেপার wrapped articles, that means jellies, greases and powder and also swab stick। মানে তোমাদেরকে পরীক্ষা দিতে পারে একটা এমসিকিউ, পাউডার কন্টেনিং ম্যাটেরিয়ালস swab sticks are sterilized by autoclave, is it true and false? বলো তো। Powder containing substance and swab sticks are sterilized by autoclave, is it true or false? ফলস। এটা Ma'am, false। false হবে। হ্যাঁ, কারণ হলো পাউডার, তুমি নিজে চিন্তা করো, অটোক্লেভে আমরা ময়েস্ট হিট ইউজ করব, ইন ফিউচারে দেখবা সেটা যদি ওয়াটার যদি থাকে তাহলে এটা কিন্তু ইট উইল ইনভাইট দা ইনভেডিং এজেন্ট, মাইক্রো অর্গানিজমকে বলবে তোমরা এখন আসো, তাহলে তোমার এটা কন্টামিনেশন হয়ে যাবে। সেই জন্য কোনো যত ওয়াটার যাতে না থাকে এইরকম মেথড গুলো আমাদের ইউজ করতে হবে। তো পেপার র্যাপড আর্টিকেলস, দ্যাট মিনস অয়েল, গ্রিস, স্পেশালি এটাতে দাগ দেন পাউডার কন্টেনিং ম্যাটেরিয়ালস এন্ড সোয়াব স্টিক, এটা তো তোমরা ভুল করে থাকো। এন্ড থার্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা এক্সাম্পল দেওয়া হলো ফোরসেপস এন্ড স্কালপেল সিজার। সিজার সিজার ইউজ করতে কিন্তু ইউজ করা ফোরসেপস এন্ড সিজার, দ্যাট ইজ অলসো sterilized by hot air oven. Effectiveness মনিটর করতে হবে। আপনি যে হট এয়ার ওভেনে আপনি এই জিনিসগুলোকে যে স্টেরিলাইজ করলেন, আপনাকে কিন্তু মাঝে মধ্যে র্যান্ডমলি দেখতে হবে আসলে কি স্টেরিলাইজ হলো কিনা। তো এটা করতে হলে আমাদের টেস্ট করতে হয়। দিস ইজ ইফেক্টিভনেস অর মনিটরিং, দুইটা মেথডে করা হয় হট এয়ার ওভেনের ক্ষেত্রে। স্পট টেস্ট উইথ ব্যাসিলাস সাবটিলিস and Brownies tube test, Brownies tube test। এই মেথড গুলো আমরা পরে গিয়ে পড়বো, অটোক্লেভ পড়তে গেলে যে কিভাবে স্পোর্ট দিয়ে তোমার টেস্টটাকে দেখা হয়, অনেক সময় জিজ্ঞেস করা হয়। স্পোর্ট টেস্ট উইথ ব্যাসিলাস সাবটিলিস and Brownies tube test, নামগুলো শুধু লিখে রাখো। আচ্ছা, এখন পসিবলি 11টা 12টা 10 বাজে, হ্যাঁ, তো আমার মিটিং আছে, আজকে এতটুকু পর্যন্ত রাখি। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ স্যাটারডেতে যদি ক্লাস হয় তাহলে আমি নেক্সট অটোক্লেভ থেকে স্টার্ট করব। তোমরা কিন্তু ক্লাসে থেকো, অটোক্লেভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা। ওকে, আজকে এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমি থাকছি, এতটুকু পর্যন্ত পড়বা। আর শোনো, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট গুলা কমপ্লিট করো, করতেছো অ্যাসাইনমেন্ট? ডু ইউ কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট? আমি লাস্ট যে সেল ক্লাস
ক্লাসিফিকেশন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে দিয়েছি। ডু ইউ কমপ্লিট ইওর অ্যাসাইনমেন্ট? ইয়েস ম্যাম। দেখো, প্লিজ কমপ্লিট ইওর অ্যাসাইনমেন্ট এন্ড সেন্ড ইট টু ইওর ব্যাচ টিচার। আমি কিন্তু নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্টেনিং এন্ড সেলওয়াল থেকে কিছু টপিক দেব। স্টেনিং থেকে প্লাস সেলওয়াল। কথা বুঝছো? আগে এটা লিখতে থাকো।